গল্প শেষ বেঞ্চের মা। লেখা আরেব্বা চৌধুরী। পর্ব 2। নূরজাহান বেগম নিঃশব্দে চোখের কোণ ভিজিয়ে দিচ্ছিলেন অশ্রুতে। মৃত স্বামীর ছবির দিকে তাকিয়ে ভাঙা হৃদয়ের কাপা কণ্ঠে বলতে লাগলেন, আপনি কেন আমায় একা করে চলে গেলেন? জানেনই তো, আপনি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ ছিল না। একমাত্র ছেলে আছে, কিন্তু সেও এখন তার নিজের সংসারের ব্যস্ততায় ডুবে গেছে। আমার কথা ভাবার সময় কোথায় তার? আমার খুব কষ্ট হয়, মাঝে মাঝে মনে হয় মরে গিয়েই যদি একটু শান্তি পেতাম। মরে মরে বাঁচাটাও এক ভয়াবহ শাস্তি। এই বন্ধ ঘর, এই চার দেয়ালের নিঃশ্বাসহীন শূন্যতা, কতদিন হলো আমি বাইরের আকাশ দেখি না। আপনিই যদি আমায় সাথে নিয়ে যেতে পারতেন, একা এই বিশাল জগতে আমাকে ফেলে গেলেন কেন? আমার পাপ কি এতটাই ছিল? হয়তো, তাই রোজ একটু একটু করে ধুকে ধুকে মরছি। ধীরে চোখের পানি মুছে, কাপা হাতে তসবিহ সহ তুলে নিলেন তিনি এই ক্লান্ত মনকে একটু শান্তি দেওয়ার আশায়। ওদিকে নিশি ছেলেমেয়েকে আলাদা ঘরে শুইয়ে রেখে নাহিদের কাছে ফিরে এলো। কোনো কথা না বলে নাহিদের পাশে বসল। ঘরের ভেতর নীরবতা, দুজনের মাঝে যেন একটা অদৃশ্য দেয়াল। নাহিদ নরম স্বরে বলল, তুমি না বলেছিলে, এবছর ছেলের জন্মদিনটা একটু বড় করে করবে? এই এক বাক্যেই নিশির মুখ উজ্জ্বল হয়ে উঠল। চোখে মুখে খুশির ঝিলিক। হ্যাঁ, আগামী পরশুই তো। আমি সব ঠিকঠাক করেই ফেলেছি। প্রায় 30-40 জন অতিথি আসবে। দিনের জন্য একটা কাজের বুয়ারও ব্যবস্থা করেছি। এমন একটা বিশেষ দিনে নিজের হাতে ছাইমাটি মাখা ভালো লাগে না আমার। নাহিদ সংক্ষেপে উত্তর দিল, ভালো। নিশি আবার বলল, আচ্ছা, এখন ঘুমাও। কাল তোমার অফিস আছে। আর হ্যাঁ, পরশুদিনের জন্য অবশ্যই ছুটি নিয়ে নিও। আর তোমার কারো দাওয়াত করার থাকলে তুমি করে নিতে পারো। নাহিদ ছোট করে উত্তর দিল, আচ্ছা। সকালে অফিসে যাওয়ার আগে নাহিদ মায়ের জন্য ওষুধ নিয়ে এলো। তারপর তাড়াহুড়ো করে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। নিশিও ছেলেমেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য দরজা টেনে তালা লাগিয়ে বের হলো। স্কুলে অন্য অভিভাবকদের সাথে গল্পগুজব করে কিছু সময় পার করল সে। তারপর ধীরে ধীরে বাড়ির দিকে ফিরল নিশি। দরজা খোলার শব্দ পেয়েই নূরজাহান বেগমের প্রতীক্ষায় ভেজা কণ্ঠ শোনা গেল, বৌমা, তুমি ফিরেছ? নিশি শুনেও না শোনার ভান করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু বুড়ো বয়সী মানুষটার ডাক সেখানে থেমে গেল না। বৌমা, তুমি এসেছ? শুনতে পাচ্ছ আমার কথা? বয়সের গভীর অসহায়তায় কাপা কাপা গলায় আবারও তিনি বললেন, সকালে কিছু খাইনি আমি, রাতেও পান্তা ভাত ঠিক মতো গিলতে পারিনি। এই বয়সে কি শুধু পানি ঢেলে ভাত খাওয়া যায় বলো? বৌমা শুনছ? আমার মাথা ঘুরছে, খুব খিদে পেয়েছে, কিছু দাও আমাকে। বিরক্তি মাখা মুখে নিশি বলল, আসছি। একা একা বিড়বিড় করতে লাগলো নিশি, উফাফ। এই মহিলার জন্য কানে তুলো গুজেও শান্তি নেই। রান্নাঘরে গিয়ে দুটো পাউরুটি আর এক কাপ গরম চা তৈরি করে এনে রেখে দিল শাশুড়ির সামনে। নিন, খেয়ে নিন। তারপর আবার নিজের কাজে ফিরে গিয়ে রান্নায় মন দিল। কিছুক্ষণ যেতেই নূরজাহান বেগমের আবার ডাক, বৌমা, আমার ওষুধটা দিয়ে যাও। নিশি দ্রুত হেঁটে এসে ওষুধ নূরজাহান বেগমের হাতে দিয়ে বলল, কাল ছেলের জন্মদিনের আয়োজন আছে। আমাকে বারবার ডাকবেন না, আমার অনেক কাজ পড়ে আছে। নূরজাহান বেগম মাথা নাড়িয়ে চুপচাপ সম্মতি জানালেন। নিশি চলে যেতেই নূরজাহান বেগম ধীরে ধীরে লাঠির ভর নিয়ে উঠে দাঁড়ালেন। অনেক কষ্টে আলমারির দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুললেন। ভাজে ভাজে পুরনো স্মৃতি গুটিয়ে থাকা শাড়িগুলোর মধ্যে হাত রেখে বাছাই করতে লাগলেন তিনি। কাল নাতির জন্মদিন, নিশ্চয়ই অনেক মানুষ আসবে। যাক, বহুদিন পর মন খুলে সবার সাথে কিছুটা কথা বলতে পারব। দামি শাড়িটা চোখে পড়তেই নরম যত্নে নামিয়ে রাখলেন। কাল এই শাড়িটাই পরব। একটু ভালো কাপড় না পরলে লোকজন হয়তো ভাববে আমার ছেলে আমায় অবহেলা করে ফেলে রেখেছে। নিজের অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মনে মনে কেমন যেন শিশুর মতো আনন্দ বাসা বাঁধতে লাগল। কাল তো নিশ্চয়ই অনেক রকমের খাবারও থাকবে।
সেখান থেকে নিজের পছন্দের খাবারগুলো একটু করে তুলে নিব। ভাতের সাথে 1 চামচ ঘিও নেব। বয়স বাড়ার সাথে সাথে খাবারের রুচি কমে গেলেও জিভের ভেতর কোথাও যেন পুরনো দিনের স্বাদের আকুলতা আজও মরে যায়নি। বেল বাজার শব্দে দরজা খুলে দিল নিশি। বাইরে কাজের বুয়া দাঁড়িয়ে আছে, নিশি তাকে ভেতরে ডেকে দ্রুততার সাথে একে একে সব কাজ বুঝিয়ে দিল। রান্নার গ্যাস জ্বালিয়ে খাবার চড়িয়ে দিয়ে তারপর ঘর গুছানোয় ব্যস্ত হয়ে পড়ল সে। আজ নাহিদও অফিস থেকে বেশ তাড়াতাড়ি ফিরেছে। ব্যাগটা রেখে কিছুক্ষণ বসার ঘরে বিশ্রাম নিয়ে আবার বাজারে বেরিয়ে গেল প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। গোটা দুপুর, গোটা বিকেল পেরিয়ে গেল। এ বাড়িতে নূরজাহান বেগম যেন অদৃশ্য এক মানুষ হয়ে পড়ে রইলেন। কেউ দরজা দিয়ে উকি মেরে দেখল না তিনি কেমন আছেন, কিছু খেয়েছেন কিনা, মাথা ব্যথা করছে কিনা। এমনকি ছেলেও এখন আগের মতো না ডাকলেও কাছে আসে না, একটুখানি গল্প করে না। ডাক না পেলে গোটা দিন পেরিয়ে যায় তাও দেখতে আসে না। সন্ধ্যার আলো মুছে গিয়ে রাত নেমে এলো, নূরজাহান বেগম গলা উঁচু করে ডাকলেন, নাহিদ তুই চলে এসেছিস বাবা? কোনো উত্তর না পেয়ে আবার ডাকলেন, বাবা। নাহিদ। নিশি রান্নাঘর থেকে উচ্চ স্বরে বলল, উনি বাজারে গেছেন। ওহ, সে কি দুপুরে খেয়েছে? ফিরেছিল কখন? দুপুরেই ফিরেছে। খাবার খেয়েছে তো? হ্যাঁ। ছেলে খেয়েছে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন নূরজাহান বেগম। পরের দিন সকাল থেকেই ঘরজুড়ে ব্যস্ততার ঘূর্ণি। কেউ সাজসজ্জায়, কেউ রান্নায়, কেউ ফোনে দাওয়াত নিশ্চিত করছে, চারদিকে যেন উৎসবের এক অদ্ভুত উত্তেজনা। এসবের মাঝে নূরজাহান বেগম নিঃশব্দে বসে রইলেন নিজের ঘরে। মনে মনে ভাবছিলেন হয়তো একটু পরে নাহিদ এসে দরজায় দাঁড়িয়ে বলবে, মা এসো, তোমাকে ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ। তাহসান দৌড়ে এসে বলবে, দাদিমা তুমি ছাড়া তো আমি কেকই কাটব না। কিন্তু না, কেউ এলো না। তার দরজার সামনে দিয়ে মানুষ শুধু আসা যাওয়া করল। হাসির শব্দ, গল্পের ঝলক, মেহমানের কোলাহল ভেসে আসছে। তারপরেও যেন কেউ এই ঘরের আড়ালে বসে থাকা একা বৃদ্ধাটার অস্তিত্ব টেরও পেল না। মলিন হাসিতে ঠোঁট বাঁকল নূরজাহানের। এত মানুষের ভিড়ে আজও তার নাম জাগল না কারো মুখে। ওদিকে হলরুমে ভরপুর মানুষের উপস্থিতি। নিশির বাবা মা, ভাই ও ভাবি, তাদের ছেলেমেয়েরা, তাহসানের বন্ধুরাও এসেছে। নাহিদের সহকর্মীও যোগ দিয়েছে এই আনন্দঘন আড্ডায়। নিশি দম ফেলার ফুরসত পাচ্ছে না, এত আয়োজন, এত ব্যস্ততা। সামিরা বেগম ধীরে মেয়ের পাশে এসে বললেন, তোর শাশুড়ি কোথায়? নিশি ভ্রু কুঁচকে কিছুটা বিরক্তির সুরে বলল, আর কি বলবো মা, ঘরেই আছেন। উনি বাইরে এলে মানসম্মান কিছুই রাখতে পারবো না। হাত বাড়িয়ে খাবার দাবার নিয়ে বসে যাবেন। পরে সবাই মুখ টিপে হাসবে। মানসম্মান তো যাবেই, সাথে আনন্দ ও মাটি হবে। উনাকে কিছু খেতে দিয়েছিস? ওহ, ভালো কথা মনে করালে মা, দাঁড়াও, বুয়াকে বলে পাঠিয়ে দিচ্ছি। নিশি দ্রুত বুয়ার দিকে তাকিয়ে বলল, বুয়া, কিছু ভাত আর 1 পিস মাছ নিয়ে ওই ঘরে দিয়ে আসো তো আমার শাশুড়িকে। আচ্ছা ম্যাডাম। বুয়া থালায় সামান্য ভাত আর 1 পিস বোয়াল মাছ নিয়ে নীরবে নূরজাহান বেগমের ঘরে ঢুকল। তার পাশে বসে ধীর গলায় বলল, আপনি ম্যাডামের শাশুড়ি? হ্যাঁ। আহারে 2 দিন হলো এ বাড়ির কাজ করছি, অথচ মনেই হয়নি এই নির্জন ঘরেও একটি মানুষ এভাবে নিঃসঙ্গ পড়ে আছে। এরা আপনাকে এভাবে ফেলে রাখে? নূরজাহান বেগম তড়িঘড়ি মাথা নাড়লেন। না না, ফেলে রাখবে কেন, সবারই তো কাজকর্ম থাকে। বুয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক, বলতে হবে না। সব বুঝি আমি। বাইরে আজ উৎসবের রঙে বাড়িটা জমজমাট, এত মানুষ আর এত খাবার, সবাই বেছে বেছে খাচ্ছে, আর এই ঘরে এক মানুষ নিঃশব্দে না খেয়েই পড়ে আছে। জীবনটা দেখেন, আমরা দুনিয়াকে সমাদর দিতে শিখি, অথচ ঘরের মানুষটিরই মূল্য সবচেয়ে কম দিয়ে ফেলি। নূরজাহান চুপ করে থাকলেন। চোখে এক ফোঁটা দুঃখ জমে উঠতে চাইল, কিন্তু তিনি সেটুকু ফিরিয়ে নিলেন দ্রুত। বুয়া আবার বলল, ম্যাডামের মা বাবা এসেছেন, খুব হইচই হাসাহাসিতে ঘর যেন ভরে গেছে। ম্যাডামের মা খাসির মাংস খুব পছন্দ করেন,
তাই উনার জন্য আলাদা করে খাসির মাংস রান্না করা হয়েছে। এই কথাটায় নূরজাহান বেগমের মনে অদ্ভুত এক ব্যথা ছুঁয়ে গেল। রাগ নয়, অভিমানও নয়, শুধু এক ধরনের ক্ষুধা, কতদিনের দমিয়ে রাখা একটু আকুলতা। ইস, যদি এক পিস মাংস খেতে পারতাম। তিনি থালা একটু দূরে সরিয়ে দিয়ে বললেন, আমি মাছ ভাত খাবো না। তুমি গিয়ে আমাকে 2 পিস মাংস এনে দাও। বুয়া তার দিকে তাকিয়ে দুর্বল হেসে বলল, আগে শুনতাম বুড়ো মানুষ আর শিশুদের কোনো তফাৎ থাকে না। বয়সের শেষে নাকি সমস্ত অভিমান, বায়না, ভালোবাসা সব ফিরে আসে ঠিক বাচ্চাদের মতো। আপনি আজকের এই মুহূর্তেই তার সবচেয়ে বড় জীবন্ত প্রমাণ। নূরজাহান বেগম বুয়ার কথা কানে না তুলে আবারও বললেন, যাও আমার জন্য মাংস নিয়ে এসো। কিন্তু ওটা তো ম্যাডাম শুধু তার মায়ের জন্য আলাদা করে রেখেন, কাউকে দিতে বলেননি। নূরজাহান বেগম কণ্ঠ নামিয়ে শ্বাস আটকে বললেন, তুমি লুকিয়ে নিয়ে এসো, 2 পিস খেলে কেউ টেরও পাবে না। বুয়া কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। কুচকানো চামড়ার ভাঁজের ভিতরেও একসময়কার অপরূপ রূপ যেন টলমল করে উঠল। একটা বয়স কত কি কেড়ে নেয়, আর কত কিকেই যে আবার শিশুর মতো ফিরিয়ে আনে। তার চোখে খানিক মায়া জমল। নীরবে সায় দিয়ে সে উঠে বাইরে চলে গেল। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।